2024 সালে জুলাই মাসটি শুধু একটি সময় নয়, এটি একটি সাহস, প্রতিবাদ আর আত্মত্যাগের এক জীবন্ত ইতিহাস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দেশের মাটিতে বেড়ে ওঠা হাজারো তরুণ নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়ে গিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে। আইনের শাসন, ন্যায় বিচার এবং ভোটের অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার স্বপ্নই ছিল তাদের এই নিঃস্বার্থ সংগ্রাম। দর্শক, স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন প্রথম ভোট অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন 24 জুলাই গণ অভ্যুত্থানের সেই তরুণ যোদ্ধারা যারা রাজপথে দাঁড়িয়ে পড়েছিলেন অধিকার ও গণতন্ত্রের জন্য, এবং তারাই এবার জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। আজ আমরা তাদের কাছ থেকে শুনবো এই দেশ নিয়ে তাদের স্বপ্ন কি, প্রথম ভোট নিয়ে ভাবনা কি, আর কেমন বাংলাদেশ তারা দেখতে চায় আগামীর দিনে। তাদের প্রশ্ন উত্তর ও ভোট প্রদান সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব সাব্বির আহমদ। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকে প্রথম ভোট অনুষ্ঠানে। আমার ডান পাশে যারা আছে আমি প্রথমেই তাদের নাম এবং পরিচয় জানবো। আমি মোহাম্মদ মেহেদি বিশ্বাস, আমার বাসা বরিশাল। আমি ডিপ্লোমা ইন এগ্রিকালচার কমপ্লিট করেছি বরিশাল থেকে। আমি হালিমাতুস সামিয়া, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের 3য় বর্ষে। আমি মোহাম্মদ তানবীর মোল্লা, আমি একজন আহত জুলাই যোদ্ধা, আমি উত্তরা পলিটেকনিকে পড়ি। আমি মুরসালিন মাহমুদ খান, আমি পড়াশোনা করছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। এবারে আমি আমার বাঁ পাশে যে জুলাই যোদ্ধারা আছে তাদের নাম এবং পরিচয় জানবো। আমি মারিয়াম জামিলা, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। আমি মোহাম্মদ রাইসুল ইসলাম রিয়াদ, পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 4র্থ বর্ষে। আমি মিম ইয়াসমিন মুন্নি, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে। আমি শিফাতুন নাসিব, কানাডিয়ান ইউনিভার্সিটি পড়াশোনা করি। সবার কাছে আমার একটা প্রশ্ন ভীষণ ইচ্ছে করতে যে এই যে আপনারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন, ভোট দিতে যাচ্ছেন এতদিন পরে, আপনাদের সবার মধ্যে কেমন একটা ভাবনা জাগে, বা আপনাদের সবার কেমন কি মনে হচ্ছে আপনাদের কাছে? হয় না আমাদের মনের মধ্যে একটা আমরা তাড়না অনুভব করি, আপনাদের কেমন লাগছে? আমি এক এক করে সবার মুখ থেকে শুনবো। বিগত শাসনামলে আমরা জানতাম ভোট মানেই হচ্ছে ভোট চুরি। তখন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল ভোট মানেই ভোট চুরি। আমরা বিভিন্ন ধরনের ভোট চুরি দেখতে পেয়েছি। কখনো দেখতে পেয়েছি আমিরামির ভোট, আবার কখনো দেখতে পেয়েছি নিশিরাতের ভোট। তা আমরা সেগুলোকে পেছনে ফেলে বিগত দিনের দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি পর্যায়ে এসে পৌঁছেছি, যেখান থেকে আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছি, এবং যার প্রথম স্টেপটা হচ্ছে আমাদের আগামী নির্বাচন। তো এখানে প্রথম ভোটার হিসাবে আমি খুবই আনন্দিত। আমি এবার প্রথম ভোটার, আমি খুবই আনন্দিত। আমি চাই এক নির্বাচনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলুক। ভোট শব্দটা ছোটবেলা থেকে যখন আসলে শুনি, তখন ভোট শব্দের সাথে একটা উৎসব মুখর যে পরিবেশ, সেই একটা চিত্র আমাদের চোখের সামনে ভাসে। কিন্তু মাঝে কিছু দিন বা কিছু নির্বাচনে আসলে আমরা ওই অনুভূতি সেটা হয়তো হারিয়ে ফেলেছিলাম। কারণ আপনার মধ্যে তখনই আসলে একটা উত্তেজনা কাজ করবে যখন আপনি আসলে ফলাফলটা নিয়ে খুব উদ্বিগ্ন। কিন্তু আসলে দেখা যায় যে বিগত কিছু নির্বাচনে আমরা আসলে জানি ফলাফলটা কি হতে যাচ্ছে। তো সেই কারণে আসলে আগে মাঝে একটু ধামাচাপা পড়ে গিয়েছিল, বাট এবার আমি খুবই উত্তেজনা এটা একটা কাজ করছে যে কি হতে যাচ্ছে ফলাফল, এবং যেহেতু আমার প্রথম ভোট, তো সেই জায়গা থেকে আসলে একটা খুব সুন্দর অনুভূতি, যেটা মানে একটা চমৎকার অনুভূতি। আমার এটা প্রথম ভোট। আমি ভোটের অধিকার এর আগেও পেয়েছি, বাট সুযোগ হয় নাই। স্বৈরাচার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি পিছনে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমরা আমাদের অধিকার হারিয়েছি। তো আমরা এবার আমাদের জুলাই যোদ্ধার মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু ভোট দেখবো এবং আমরা সুষ্ঠু একটি সরকার গঠন করব। এপাশ থেকে কারা বলবেন? আমি এবার প্রথম ভোটার হয়েছি। তো আমরা যদি একটু পরিসংখ্যান লক্ষ্য করি তাহলে দেখব যে এবার আমাদের আসলে মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 12.5 কোটির মতো, যার মধ্যে 4 কোটি হচ্ছে তরুণ ভোটার। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে 1/3 হচ্ছে তরুণ ভোটার, এবং আমি সহ অন্যান্য যে তরুণ ভোটাররা আছে তারা কিন্তু বিগত বছরগুলোতে যাদের ভোট উঠেছিল তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমরা সেই ফ্যাসিবাদকে উৎখাত করে আমাদের যে একটি ভোট গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার, সেই অধিকারটি ফিরে পেয়েছি, এবং নিজেদের ভোট দানের মাধ্যমে দেশকে একটি সুন্দর দেশ গড়ার যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আসলে যেতে পারছি। 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা চাই একটা বৈষম্যবিরোধী একটা দেশ গড়ে তুলতে। তো আসলে ভোট বলতে আমরা এটাই মূলত বুঝি যে আমরা একটা ভোটাধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা একটা বৈষম্যবিরোধী দেশ গড়ে তুলব। এবারই প্রথম আমি ভোট দিব ইনশাআল্লাহ।
এই অনুভূতিটা আমার কাছে এমন, একদিক থেকে আমি নার্ভাস, অন্য দিক থেকে অনেক এক্সাইটেড। আমি নার্ভাস কারণ আমি যেই ব্যক্তিকে ভোট দিব আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, জানি না। আমার ভোটের মাধ্যমেই হয়তো সে নির্বাচিত হবে। সে যদি নির্বাচনে জয়ী হয়, এই দেশের প্রতি, এই জনগণের প্রতি সে তার দায়িত্বটা ঠিকমতো পালন করবে কিনা, এই ব্যাপারটাই আমাকে নার্ভাস করে। আর অন্য দিক থেকে আমি অনেক এক্সাইটেড কারণ আমি এবার প্রথমবারের মতন ভোটে অংশ নিব। এটা একটা দায়িত্ববোধও, কারণ জীবনে প্রথমবারের মতন আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি, মতামত প্রকাশের সুযোগ পাচ্ছি। আমি এবার প্রথম ভোটার, তার আগে ভোট দেওয়ার সুযোগ হয় নাই যদিও। আমি চাই তরুণরাও এই ভোটে অংশগ্রহণ করুক, আমাদের ফ্যামিলিকে উদ্বুদ্ধ করব। আর ভোটটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটাতে আমাদের অধিকার, তারপর হচ্ছে ন্যায় বিচার, সুশাসন ফিরে আসে। আমরা সবার অনুভূতি শুনলাম এবং ভীষণ ভালো লাগলো যে সবাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এবার আমরা জনাব সাব্বির আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনি তো সবার অনুভূতি শুনলেন। আমার একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এই যে জুলাই যোদ্ধা যারা আছেন বা যারা প্রথম ভোট দিচ্ছে, তরুণ যারা আছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কি ভূমিকা রাখছে? জানেন যে এবার কিন্তু আসলে নির্বাচনের প্রক্রিয়াটা একটু ভিন্ন। একই দিনে একই সাথে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি হচ্ছে গণভোট। তো নির্বাচন কমিশন সব দিক বিবেচনা করেই কিন্তু আপনার এই জুলাই যোদ্ধাদের এবং যারা প্রথম ভোট দিবেন তাদের কথা বিবেচনা করে আমাদের যে প্রথমে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাটা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এবং ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে, যেমন আমাদের আইনে ছিল যে 1 জানুয়ারি হচ্ছে কোয়ালিফাইং ডেট, মানে ওই তারিখে যার বয়স 18 হবে তিনিই ভোট দিতে পারবেন। কিন্তু এই তরুণ ভোটাররা যাতে ভোট দিতে পারেন এটা বিবেচনা করে কিন্তু আইনটা সংশোধন করে 31 অক্টোবর পর্যন্ত এই টাইমটা বর্ধিত করেছে এবং এটা কমিশন যেদিন নির্ধারণ করবে সেই অনুযায়ী। তো যেহেতু আমাদের নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি হবে, সেই কথা বিবেচনা করে 31 অক্টোবর কাট অফ, মানে ওই দিন পর্যন্ত যাদের বয়স 18 হবে তারাই এই ভোটার তালিকায় ইনক্লুশন হলো। এটা গেল নাম্বার 1। দ্বিতীয়, যেহেতু একই দিনে দুটো ভোট, সেজন্য নির্বাচন কমিশন কিন্তু কয়েকটা মক ভোটিং করেছে এবং মক কাউন্টিং। যেহেতু একই সাথে দুটো ভোট হবে, এখন কি রকম সময় লাগতে পারে সেই মক ভোটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নির্বাচন কমিশন কিন্তু আগে ভোট গ্রহণের সময় ছিল 8টা থেকে 4টা, সেটাকে কিন্তু 1 ঘন্টা বাড়িয়েছে। এখন ভোট গ্রহণ 7:30 থেকে 4:30 পর্যন্ত, যাতে ভোট দেওয়ায় কোনো সমস্যা নয়। এছাড়া ভোট কেন্দ্র যেমন আমাদের 42,700 অধিক কেন্দ্র, কিন্তু সেখানে কিন্তু কক্ষ বৃদ্ধি করা হয়েছে যাতে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয়মেন্ট, যে যাতে নিরাপত্তা ব্যবস্থা সুন্দর থাকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে, যে ভোটাররা যাতে তাদের স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন সেজন্য বিভিন্ন মন্ত্রণালয় যেমন সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়কে দিয়ে একই সাথে নির্বাচন কমিশনও অল আউট এফোর্ট, আপনার প্রচারণা যে কিভাবে ভোটার ভোট দিতে পারেন, কিভাবে তিনি কেন্দ্রে যাবেন, এই সকল কার্যক্রম কিন্তু নির্বাচন কমিশন গ্রহণ করেছে। আশা করি যে যারা এই জুলাই যোদ্ধা এবং নতুন ভোটার, তরুণ ভোটার, তারা খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন, কিভাবে ভোট দিবেন সেটাও তারা জানতে পারবেন, একদম নিশ্চিত হয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন। আমি সামিয়ার কাছে জানতে চাচ্ছি, এই যে আপনি ভোট দিতে যাচ্ছেন বা ভোট দিতে যাবেন, আপনার কাছে কি মনে হয়, এটা কি আন্দোলনের ধাপ নাকি আপনার একটা অধিকার? আমি মনে করি এটি দুটোই। প্রথমত, এটি হচ্ছে আন্দোলনের একটা ফলাফল, যার কারণে আসলে আমরা এই ত্রয়োদশ নির্বাচন পাচ্ছি, এবং এটি আমার অধিকার কারণ আমি সেই গণ অভ্যুত্থানের একটি অংশ। এরই মাধ্যমে আসলে আমাদের যে চাওয়া পাওয়া, একটি আমার হ্যাঁ অথবা না, এটা যে দেশে একটা বড় চেঞ্জ আনতে পারে, দুর্নীতি থেকে শুরু করে আমাদের যে দেশের বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো আসলে তরুণরা কিভাবে দেখছে এবং তরুণ না, দেশের প্রত্যেকটি নাগরিক আসলে কিভাবে দেশটিকে দেখতে চায়, সেটি আমার মনে হয় যে এই নির্বাচনের মাধ্যমে পূর্ণতা পাবে। এবং গণতান্ত্রিক দেশের যে সফলতাটা আসলে এই নির্বাচনের মাধ্যমে, স্পেশালি গণভোট যেটা, সেটার মাধ্যমে আমার মনে হয় যে নিশ্চিত হবে। জুলাই যোদ্ধা তানভীরের কাছে যাব। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, আপনার ভিতরে কি অনুভূতি কাজ করে? এটা কি আপনার গর্ব, দায়িত্ব নাকি কোনো প্রত্যাশা? গর্ব হয়, অবশ্য দায়িত্ব আছে। আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে পেরেছি এবং আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে। আমরা এবার মারিয়ার কাছে যাব। মারিয়া, আপনি তো প্রথম ভোটার হয়েছেন, এবার আপনার কাছে কি মনে হয়, প্রথম ভোটার হিসাবে আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন, বাংলাদেশ গঠনে তারা কিরকম ভূমিকা রাখতে পারে?
আমি মনে করি যে তরুণরা যে বাংলাদেশ গঠনে একটি অগ্রগামী ভূমিকা রাখতে পারে তার প্রমাণ কিন্তু আমরা 2024-এর জুলাই দিয়ে গিয়েছি, এবং আলটিমেটলি যার ফলাফল হিসেবে আমরা এই সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। আমাদের যে আহত, নিহত এবং যারা এখনও অনেকেই আছে যারা বেডে বসে কাতরাচ্ছে, অথবা অনেকেই আছে যাদের হাত পা চোখ এগুলো হারিয়েছে, কিন্তু তারাও আজ যখন গর্ব করে বলে যে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে নিজেদেরকে কাজে লাগাতে পেরেছে, তখনই আমরা বুঝতে পারি যে আসলে তরুণদের ভূমিকা ঠিক কতটুকু। তাই আমি বলতে চাই যে আমাদের একটি নতুন বাংলাদেশ অথবা বাংলাদেশ 2.0 আমরা যেটাকে বলি, সেটা গঠনে কিন্তু তরুণরাই আমি মনে করি যে অগ্রগামী ভূমিকায় আছে এবং তারাই মূল লিডার হিসেবে কাজ করছে। মুন্নি, আপনার কি মনে হয় যে এবার নির্বাচন কমিশন আমাদের খুব সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে? আমি এই ব্যাপারে অনেক আশাবাদী, কারণ বিগত সময়ে দেখা গেছে আমাদের এই যাবৎকালে যত ভোট হয়েছে তখন ভোটের প্রয়োজন ছিল কিন্তু ভোটারের কোনো প্রয়োজন ছিল না। তো সেই ক্ষেত্রে এইবার জুলাই আন্দোলনের পরে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে আমি আশাবাদী যে এইবার নির্বাচন কমিশন আমাদের ভোটারদের অধিকার ভালোভাবে নিশ্চিত করতে পারবে, ভোটটা সুষ্ঠুভাবে হবে, দেশের জন্য, দেশের জনগণের জন্য হবে। আমরা মেহেদী আপনার কাছে জানতে চাইছি, আপনি তো ভোট দিবেন, আপনি যে প্রার্থীকে ভোট দিবেন সে প্রার্থীর মধ্যে কি কি গুণাবলী আপনি প্রত্যাশা করেন? আমি যে প্রার্থীকে ভোট দেবো সেই প্রার্থীকে প্রথমত সততা রাস্তায় থাকতে হবে। সে সবসময় সৎ কাজ করবে, সৎভাবে সৎ পথে থাকবে এবং সততার দিক সবাইকে দেখাবে। তাছাড়া সে যেন সব পর্যায়ে যেয়ে জনগণের সাথে কথা বলতে পারে এবং তাদের মতামত নিতে দেশের জন্য উন্নয়ন এবং কাজ করতে পারে, সেই দিকগুলো আমি খেয়াল রাখবো। আমরা এবার মুরসালিন আপনার কাছে জানতে চাইব যে আদর্শ ত্যাগের জন্য আপনারা সংগ্রাম করেছিলেন, আপনার কি মনে হয় নির্বাচনী প্রক্রিয়া আপনাদের সেই চেতনার প্রতিফলন ঘটাতে পারবে? জি, আমি মনে করছি এই দীর্ঘ সংগ্রাম এবং যেই ত্যাগের পরে যে নির্বাচন আমরা সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেতে যাচ্ছি, সেই নির্বাচনে আমি আশা করি জাতীয় বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু সুন্দর ভোটের মাধ্যমে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে, এবং সেই প্রত্যাশা পূরণের মাধ্যমে বড় ধরনের ক্রাইসিসকে তারা প্রিভেন্ট করতে পারবে বলে আমি মনে করছি। তানভীর, আপনার কাছে জানতে চাইছি, আপনি যে এলাকা থাকেন, অর্থাৎ আপনি যে এলাকা থেকে ভোট দিবেন, সেখানে আপনার কি মনে হয় আপনার ভোটের মাধ্যমে যে প্রার্থী আছেন তিনি কি খুব সার্বিকভাবে সবকিছু সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন? জি হ্যাঁ, আমি আশা রাখি আমার পছন্দের প্রার্থী আমাদের চাওয়া পাওয়া সব পূরণ করতে পারবে এবং সর্বস্তরের জনগণ তার কাছ থেকে যা আশা করে সেগুলো পূরণ করতে পারবে এবং জনগণের প্রতি তার যে দায়িত্ব, দেশের প্রতি তার যে দায়িত্ব, সে তা সঠিকভাবে পূরণ করতে পারবে। আমরা এবার মুন্নি আপনার কাছে জানতে চাইবো, আমরা সাধারণত নির্বাচন তো 5 বছরের জন্য হয়ে থাকে, তো এই যে 5 বছরের একটা প্রক্রিয়া, এই 5 বছরে আপনি বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আশা করেন? আসলে বাংলাদেশে নির্বাচনের পরে যে 5 বছর সময়টা, এক্ষেত্রে এই পরিবর্তনটা আসবে সরকারের হাত ধরেই। তো আমি এরকম একটা সরকার নির্বাচিত করতে চাই যে সরকার কথায় না কাজে বিশ্বাসী হবে, যে শুধু নিজের কথা ভাববে না, সে দেশের কথা ভাববে, দেশের জনগণের কথা ভাববে, জনগণের হয়ে লড়বে। সরকার দেখা যায় নির্বাচনের আগে আমাদের এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন তো দূরের কথা, সরকারি প্রতিনিধির দেখা মেলে না। আমি চাই যে নির্বাচিত হবে সে নির্বাচনের আগে যেমন জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চেয়েছে, জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করুক। আমি চাই জুলাই আন্দোলনে যেসব মানুষ অন্যায়ভাবে আহত হয়েছে, অন্যায়ভাবে নিহত হয়েছে, তাদের এই মৃত্যুর পেছনে যারা রয়েছে, যেই ফ্যাসিবাদ সরকারের জন্য এটা হয়েছে, তাদের বিচার করুক এই দেশের মাটিতে। রিয়াদ, আপনার কাছে জানতে চাইছি, আমরা হয় না অনেক সময় যে নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক ধরনের ভুয়া তথ্য, ভুয়া সংবাদ প্রচারিত হয়, তো নির্বাচনের সময় আপনি কিভাবে নিজেকে এবং অন্যকে রক্ষা করবেন? আমাদের যে যখন একটা সংবাদ যখন আমরা শেয়ার করতে যাব তখন আসলে আমাদের বিবেচনা করতে হবে যে আসলে সংবাদটা কতটুকু সত্য। তো আসলে সত্য না জেনে আসলে সত্য না জেনে আসলে কোনো সময় আসলে কোনো কিছু ছড়ানো উচিত না, যেটা আসলে রিউমার বলা হয়, যেটাকে মূলত। তো এটার মাধ্যমে হচ্ছে যে এগুলো আসলে আমাদের পিছনে যারা থাকে ওরা হচ্ছে এগুলোকে ইউজ করে, তো ওরা হচ্ছে এগুলোতে কাজে লাগিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, যার কারণে মানুষ হচ্ছে হতে পারে যে কোনো ভয়ভীতির কারণে নির্বাচন কেন্দ্রেই গেল না, তো সেক্ষেত্রে তার ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে পারলো না। সো এই ব্যাপারগুলো হচ্ছে যদি নির্বাচন কমিশন খুব শক্তভাবে ব্যাপারটা দেখে তাহলে মনে হয় যে মানুষ আসলে বেশি আশ্বস্ত বোধ হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বেশি আগ্রহী হবে। সামিয়া, তরুণ প্রজন্ম যারা আছেন, যে ভুয়া তথ্য, ভুয়া সংবাদ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে, কিভাবে রুখে দাঁড়াবেন?
দেখুন, একজন তরুণ আসলে সে যথেষ্ট সচেতন এবং সে আসলে এই ব্যাপারগুলো আসলে জানে। তো আমার মনে হয় প্রত্যেকটা তরুণ যদি তাদের নিজেদের জায়গা থেকে সচেতন থাকে যে আমি কোনো তথ্য মানে ছড়ানোর আগে, আমরা যেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার বলি, যে কোনো একটা জিনিস শেয়ার করার আগে আমি সেই জিনিসটা আসলে অথেন্টিসিটিটা আগে দেখব যে এই তথ্যটা আসলে সঠিক কিনা, এবং সেই অথেন্টিসিটি আমি যখন কনফার্ম করব বা ইনশিওর করব, তারপরে আসলে আমি সেই তথ্যটা শেয়ার করব। এবারে আপনারা আপনাদের নির্বাচন সংক্রান্ত, ভোট প্রদান সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন আমন্ত্রিত অতিথির কাছে, এবং আপনাদের প্রত্যাশার জায়গাগুলো কিন্তু আপনারা উপস্থাপন করতে পারেন। কিছু কিছু মানুষ যারা অসুস্থ আছে, যারা ভোট কেন্দ্রে আসতে পারবে না, তাদের ভোট কি কোনোভাবে নেওয়া বা গ্রহণ করা সম্ভব? নির্বাচনী আইনে এখন পর্যন্ত মানে বাসা থেকে কারো ভোট নেওয়ার কোনো বিধান নাই। যদি কোনো ব্যক্তি অসুস্থ হন, ওনাকে কেন্দ্রে আসতে হবে। কেন্দ্রে আসলে উনি অন্যের সহায়তা নিয়ে ভোট দিতে পারবেন। তিনি অন্ধ ব্যক্তি হলেও পারবেন, কিংবা যদি বিশেষ চাহিদা সম্পন্ন থাকে যে অন্য কোনো সমস্যা আছে, তিনিও সহায়তা নিয়ে ভোট দিতে পারবেন, কিন্তু বাড়িতে যে ভোট দেওয়ার সিস্টেম নেই। প্রার্থী নিরাপত্তা নিশ্চিতকরণে কি নির্বাচন কমিশন বা সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আছে কিনা? আপনার প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য অলরেডি নির্বাচন কমিশন যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ যেই উদ্যোগ নেওয়া দরকার এবং যেই ব্যবস্থা গ্রহণ করা দরকার তাই এখন পর্যন্ত নেওয়া হয়েছে। এই সরকার এবার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তারা তৈরি করে দিয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যে সেই প্রবাসীদের ভোটাধিকারের মধ্যে কিছু অভিযোগ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তো আমি একজন জুলাই আহত যোদ্ধা হিসেবে আমি জানতে চাচ্ছি যে আমি কি নিশ্চিত থাকতে পারি যে এই প্রবাসীদের ভোটের ভিতরে কোনো ধরনের কারচুপি হয়নি, এবং এটি সম্পূর্ণ তারা যাকে ভোট দিয়েছে বা যাকে ভোট দিতে চাচ্ছে সেই প্রতীকী ভোটটি যাচ্ছে কিনা? এখন পোস্টাল ভোটে মাধ্যমে উনি যখন ভোটটা দিবেন, উনি যখন এই খামটা পাবেন, খামের উপর একটি কিউআর কোড আছে, সেটি স্ক্যান করতে হবে। এই কিউআর কোড স্ক্যান ছাড়া যদি কোনো ব্যক্তি এই খাম পাঠান, তার ভোট কিন্তু আবার যখন এই খামটা আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসবেন, উনি আবার কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করবেন। যদি উনি স্ক্যান করে না পাঠান, তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারে এটা ইনক্লুডেড হবে না এবং এই ভোটটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই উনি এই খামটা প্রেরণ করলে ভোট দিয়ে, এবং এটা স্ক্যান মেশিনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে যথাযথভাবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাক্স, রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন তাদের সামনে বাক্স লক করে রাখা হয়েছে এবং সেই বাক্সে এটা ফেলা হবে। এবং নির্বাচনের দিন 12ই ফেব্রুয়ারি 4:30টার সময় এই বাক্সগুলি রাজনৈতিক যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, প্রার্থী নিজে থাকতে পারেন কিংবা তার নির্বাচনী এজেন্ট কিংবা পোলিং এজেন্টের সম্মুখে এই ব্যালটগুলির খাম খুলে গণনা করা হবে। যেহেতু এটা আইটি সাপোর্টেড, প্রতিটা লেভেলেই এটার সিকিউরিটি এনশিওর করা হচ্ছে। যেই সিস্টেম রাখা হয়েছে সেখানে কিন্তু এখানে যাওয়া থেকে আসা পর্যন্ত যেই আমাদের যে আইটি সাপোর্টেড যে সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে, তার মধ্যে কিন্তু প্রতিটা স্তরে ডাক বিভাগের কোথায় এই ভোটের খামটা আছে সেটি কিন্তু রেগুলার মনিটর করা হচ্ছে। এবং আপনি নিজেও কিন্তু এই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার ব্যালটটা এখন কোথায় আছে, ব্যালটের খামটা কি পোস্ট অফিসে আছে নাকি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছলো কিনা। তো সেই বিষয়গুলি কিন্তু যথাযথভাবে মনিটর করা হচ্ছে। আমি যখন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে বিভিন্ন প্রার্থীর নামে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো শুনি এবং আমি যখন এগুলো দেখি নিজ চোখে, তখন আসলে আমার প্রশ্ন হলো, এটি কি শুধুই প্রোপাগান্ডা? মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই এর মাধ্যমে বিভিন্ন বট অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। এজন্য কিন্তু নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটাকে আমরা সংক্ষেপে আরপিও বলি, সেখানে কিন্তু একটি নতুন ধারা সংযোজন করেছেন যে কেউ যদি এই রকম এআই জেনারেটেড মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, কোনো ভিডিও কিংবা যে কোনো কন্টেন্ট তৈরি করে সেটা যদি প্রকাশ করে কিংবা কেউ যদি সেটাকে প্রচার করে কিংবা শেয়ার করে, তাদের জন্য কিন্তু শাস্তির বিধান করা হয়েছে। তাদের জন্য প্রায় 5 বছরের মতো জেল তাদের হবে। একই সাথে নির্বাচন কমিশন কিন্তু এই তথ্যগুলি সঠিক কিনা তা যাচাইয়ের জন্য আমাদের নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে এবং প্রত্যেকটি অফিসে, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কার্যালয়ে কিন্তু আমাদের ইউটিউবের লিঙ্ক আছে, সেখানে আমাদের
নির্বাচন কমিশন থেকে প্রতিনিয়ত যেটি সঠিক খবর সেটি দেওয়া হচ্ছে। তারপর ফেসবুক, টুইটার এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু রেগুলার আপডেট করা হচ্ছে। সুতরাং কোনো ব্যক্তি যদি কিছু অন্য কোনো ইনফরমেশন পান, তার প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটে আপনারা চেক করতে পারবেন। একই সাথে আপনারা যে আঞ্চলিক বা জেলা উপজেলা কার্যালয়ে চেক করতে পারবেন। এবং নির্বাচন কমিশন এই বিষয়ে একটি সেল গঠন করেছেন, একটি মনিটরিং সেল কেন্দ্রীয়ভাবে, যেটি আপনার সকল পর্যায়ে যে কোনো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে অ্যাড্রেস করার জন্য তৎক্ষণাৎ কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই কাজটি করেছে। সেটি আপনারা দেখতে পেয়েছেন যে টাইম টু টাইম কিন্তু আমাদের রেগুলার প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং কোথায় কি ঘটনা ঘটলে আমরা সাথে সাথে সেটা কুইক রেসপন্স করছি। যারা ভোট কেন্দ্রে যাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, তারা হচ্ছে যে কতটুকু নিরাপদ থাকবে বা কতটুকু তাদেরকে সেফ ফিল করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সব কিছু বিবেচনায় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে যাতে নিয়োগ করা যায় এবং যেই লেভেলে যত প্রয়োজন সেটিই কিন্তু করবে। আপনারা জানেন যে এবার প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই আমাদের যেই প্রায় 42,700 অধিক যেই কেন্দ্র আছে সেখানে নিযুক্ত হবেন। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, যা পূর্বের কোনো নির্বাচনে এত পরিমাণ সেনাবাহিনী আমাদের কিন্তু নামানো হয়নি, ডিপ্লয় করা হয়নি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের কিন্তু আরপিও সংশোধনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে ইনক্লুড করা হয়েছে। এই 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনার সেনাবাহিনী থাকবে 1 লাখ, তারপরে আপনার বিমান বাহিনীর প্রায় 5,000 সদস্য থাকবেন, এছাড়া নৌবাহিনীর সদস্য 4,000 নিয়োজিত থাকবেন, এছাড়া বাংলাদেশ পুলিশ আপনার প্রায় 1.5 লাখের মতো পুলিশ থাকবে এবং আনসার বিডিপি সদস্য প্রায় 6 লাখের মতো ডিপ্লয় থাকবে। উপজেলা, থানা, জেলা, আঞ্চলিক পর্যায়ে সকল পর্যায়ে কিন্তু এগুলি স্তরে স্তরে প্রত্যেকটা আইন শৃঙ্খলা সেল গঠন করা হয়েছে। তারা খবর পাওয়া মাত্রই কিন্তু আপনাকে বলতে হবে না, ওনারা ব্যবস্থা নিয়ে ফেলবেন। আমাদের তরুণদের মধ্যে অনেকে মনে করে তার একার ভোটে কিছু বদলাবে না। তরুণদের মধ্যে এই ভোটের প্রতি বিশ্বাস এবং তাদের মধ্যে এই ভোটের প্রতি আগ্রহ জাগাতে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে? 2008-এর পরবর্তী সময়ে 3টি নির্বাচনের পরে প্রায় কিন্তু 5 কোটির মতো আপনার নতুন ভোটার হয়েছে। তো এখন যদি আপনি তরুণ ভোটার এবং নতুন ভোটারদের কাউন্ট না করেন যে আপনি একটি ভোটে কি হবে, একটি ভোট করে কিন্তু প্রায় 4 কোটি 5 কোটি ভোট হয়ে যাবে। সুতরাং সবাই যদি আপনারা সচেতন হন যে আপনার ভোটটা আসলেই মূল্যবান, তাহলেই আমাদের আসলে যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেই পরিবর্তনটি সাধিত হবে। এছাড়া নির্বাচন কমিশন তরুণ ভোটারদের যাতে তারা ভোট কেন্দ্রে আসে এবং যেই জুলাইয়ের যেই চেতনা, যেই নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে, জুলাই সনদের এই বিষয়গুলি নিয়ে কিন্তু ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করেছে তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং আপনারা জানেন যে আমাদের প্রায় 30টির অধিক ভোটের গাড়ি সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক, এবং সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং টিভিসি এবং প্রচারণামূলক এবং কিভাবে ভোট দিবেন, কি কারণে ভোট বাতিল হতে পারে, এই সকল বিষয় নিয়ে কিন্তু প্রচারণার মাধ্যমে এবং তরুণরাই যে শক্তি, তাদের মাধ্যমে যে অতীতে পরিবর্তন সাধিত হয়েছে এবং ভবিষ্যতে হবে, কেন এই ভোট গুরুত্বপূর্ণ, গণভোট কেন গুরুত্বপূর্ণ, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন গুরুত্ব, এই সকল বিষয়ে কিন্তু একদম আপনার ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনার বাড়ির দোরগোড়ায় এই সকল তথ্য পৌঁছানোর জন্য নির্বাচন কমিশন তাদের লেভেল থেকেও এবং অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রচারণার কার্যক্রম গ্রহণ করেছে। আমরা তো এবার প্রথম ভোটার, ভোট দেওয়ার প্রক্রিয়াটা জানতে চাচ্ছি আপনার কাছে। ভোটদান প্রক্রিয়াটা ইতিমধ্যেই নির্বাচন কমিশন ব্যাপক প্রচারণার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমাদের যে সামাজিক মাধ্যমগুলি আছে, এরপর সংস্কৃতি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন নিজে আমাদের যে ভোটের গাড়ি এবং বিভিন্ন সরকারি বেসরকারি চ্যানেল, বিটিভি এবং অন্যান্য যে বেসরকারি চ্যানেলগুলি আছে, সেখানে কিন্তু এগুলি কিভাবে ভোট দিবেন, ভোটটা কী কারণে বাতিল হতে পারে, সেই বিষয়গুলি কিন্তু আলাপ হতো। এখন যদি একজন ভোটার আসেন, উনি তার পরিচয় জেনে আসবেন যে কোন কেন্দ্রের কোন কক্ষের ভোটার, এই তথ্যটা উনি জেনে আসতে হবে। এটা আপনার আমাদের যে বিভিন্ন আমাদের যেই অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কি মোবাইলে SMS করে সেটা জানতে পারবে। জেনে আসার পর কিংবা যে রাজনৈতিক দল আমাদের আছেন তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও বিভিন্নভাবে এই বাড়ি বাড়ি যেয়ে আপনার এই ভোটার স্লিপটা দিবেন। এটা প্রথমে জানতে হবে যে তাকে কোন ভোট কেন্দ্রে ভোট দিতে হবে। ভোটার আসার পরে কেন্দ্রেও কিন্তু কি হবে, উনি তার পরিচয়টা প্রথম পোলিং অফিসার থাকবেন তার কাছে উনি দেবেন।
দ্বিতীয় পোলিং অফিসার পরিচয় নিশ্চিত হওয়ার পর তার হাতে অমোচনীয় কালির দাগ লাগাবেন বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে। বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে কালি লাগানোর সাথে সাথেই কিন্তু পোলিং অফিসার ওনার নাম ধরে ডাকবেন এবং ভোটার তালিকায় তার ক্রমিক নাম্বার সেটি বলবেন। সেটি বলার সাথে সাথে উনি সেই ভোটার তালিকায় টিক চিহ্ন দিবেন। একই সাথে সাথে কিন্তু আপনার যে সামনে যে পোলিং এজেন্টরা থাকে, প্রার্থীর প্রতিনিধি, তারা সেখানে এটা টিক চিহ্ন দিবেন এবং সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে তিনি যাবেন। যাওয়ার পরে সহকারী প্রিজাইডিং অফিসার যেই ব্যালট আছে, আমাদের দুটি ব্যালট দেওয়া হবে এবার। জাতীয় সংসদের জন্য থাকবে সাদা রঙের ব্যালট আর গণভোটের জন্য থাকবে গোলাপি রঙের ব্যালট। এই দুইটি ব্যালটের আপনার অপর পৃষ্ঠায় সহকারী প্রিজাইডিং অফিসার আপনার একটি অফিসিয়াল সিল এবং তার অনুস্বাক্ষর দিবেন। আর ভোটার হিসাবে আপনি মরিপত্রে যেখানে থাকবে মরিপত্র অংশে কিন্তু আপনি স্বাক্ষর দিতে হবে, আর যিনি স্বাক্ষর দিতে পারেন না তিনি টিপ সই দিবেন। এখন ভোটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, যে উনি এই ব্যালট দুটি নেওয়ার আগে দেখবেন যে তার ব্যালটের অপর পৃষ্ঠায় অফিসিয়াল সিল এবং স্বাক্ষরটি আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই স্বাক্ষরটা না থাকলে আপনার কিন্তু ব্যালটটি বাতিল হয়ে যাবে। আপনাকে গোপন কক্ষে যেতে হবে, কি সেখানে আমাদের একটা মার্কিং সিল আছে, 4 কোণা মার্কিং সিল, সেটাতে কালি লাগিয়ে নিয়ে যেতে হবে এবং ওই মার্কিং সিলটা দিয়ে আপনি প্রতীক বা নাম থাকে আপনার ব্যালটের পাশে, নাম বা প্রতীকের যে কোনো জায়গাতেই আপনি সিল দিলে কিন্তু আপনার ভোটটা সঠিকভাবে দেওয়া হলো। অন্য কোনোভাবে ভোট দিলে কিন্তু হবে না। যারা স্বাক্ষর দিতে জানেন না, হয়তো টিপ সই দিয়েছেন মুড়িতে, উনি যদি আবার ভুলে টিপ সই দিয়ে দেন তাহলে কিন্তু ভোটটা বাতিল হয়ে যাবে। কিংবা উনি যদি টিক দিয়ে ভোট দেন কলম দিয়ে, এরকম একটা প্রচারণা যে যেমন পোস্টাল ব্যালটে কিন্তু আমি টিক দিয়ে ভোট দিব, এখন যদি ওইখানে আবার টিক দিয়ে দেই ইন পার্সন, যেটা আমি সশরীরে ভোট দিই, তাহলে কিন্তু আমার ব্যালটটা বাতিল হয়ে যাবে। তাহলে যথাযথভাবে আমাকে যেই মার্কিং সিলটা দিয়েছে সেই মার্কিং সিলটা দিয়ে কিন্তু আমি আমার নির্ধারিত যেই প্রতীক বা নাম, আমার যেই প্রার্থী কিংবা গণভোটের ক্ষেত্রে আমি হ্যাঁ বা নাতে আমি ভোটটা দিব। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করব যে আজকে আমাদের যে প্রতিনিধি এসেছে, যে আমাদের ওনার মারফতে আপনারা কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় নির্বাচন সংক্রান্ত জানতে পেরেছেন, এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনেছি এক ঝাঁক অকুতোভয় বীর যোদ্ধাদের কণ্ঠে তাদের প্রথম ভোট নিয়ে ভাবনা, সাহস আর প্রত্যাশার কথা। তাদের এই কণ্ঠই কিন্তু গণতন্ত্রকে আরো শক্ত করে। মনে রাখবেন, ভোট শুধু একটি ব্যালট পেপার নয়, এটা প্রত্যেকের মতামত প্রকাশের অধিকার। আর এই বীর যোদ্ধাদের অংশগ্রহণ ছাড়া এই মতামত কখনই পূর্ণতা পায় না। আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী শেষ করছি প্রথম ভোটের আজকের আয়োজন। দেখাবে আগামী আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।